স্বাগতম প্রিয় দর্শক, আমি তানজিয়া আজমি বন্নি আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন এন্টারপ্রেনার বাংলাদেশ আয়োজিত ফাউন্ডার্স জার্নির আজকের পর্ব, যেখানে আমরা সচরাচর তুলে আনি সেই সাহসী ফাউন্ডারদের কথা যারা শূন্য থেকে শুরু করে এই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছেন। আজকে আমাদের অতিথি এমন একজন মানুষ যিনি একজন বাবা হিসেবে একটি সমস্যা অনুধাবন করেছিলেন এবং সেই সমস্যা থেকেই গড়ে তুলেছেন একটি সামাজিক উদ্যোগ। একজন উদ্যোক্তা হিসেবে তিনি শুধু একটি সার্ভিস গড়েননি, বরং একটি দায়বদ্ধতা নিয়েছেন নিরাপদ, সাশ্রয়ী ও সহানুভূতিশীল পরিবহন সেবা পৌঁছে দিতে। চলুন স্বাগত জানাই আমাদের আজকের অতিথিকে। আমাদের সাথে আজ উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুর রশিদ সোহাগ ভাই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু আওয়ার শো। আশা করি ভালো আছেন আপনি। তো আমরা আপনার জার্নিটির একদম শুরু থেকে শুনতে চাই, কিভাবে আপনি এই উদ্যোগটার প্ল্যানিংটা করলেন, কেন এই উদ্যোগটা নিলেন, একটু যদি প্রথম থেকে আমাদের বলেন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ সোহাগ। আমি ফাউন্ডার, সিইও এন্ড চেয়ারম্যান পিপল স্কুল বাস লিমিটেড। আমার স্টার্ট আপ, আমরা স্কুল বাস দিয়ে আমরা প্রমোট করি। জেনারেলি আমরা স্টার্ট করি মূলত 2022-এর মাঝামাঝি থেকে, তবে আমাদের অপারেশন আমরা স্টার্ট করি 2023-এর ফেব্রুয়ারি থেকে। তো 2022 থেকে 2023-এর এই সময়কাল আমরা মার্কেট সার্ভে করি, প্রবলেমটা আসলে মার্কেটে কতটুকু আছে আমরা দেখতে চেষ্টা করি, এবং 25টা প্লাস স্কুল এবং 500-এর অধিক অভিভাবকের সাথে আমরা সরাসরি 3 জন কো-ফাউন্ডার কথা বলি। হ্যাঁ, যেটা আমাদের সবচেয়ে বেশি কষ্টের জার্নি ছিল। মানে প্রতিদিন আমরা সেম কাজটা করতাম এবং সন্ধ্যা হলে আমাদের অফিস ছিল না, আমরা জাস্ট একটা রাস্তার পাশে একটা রেলিংয়ে বসে আমরা আমাদের মিটিং করতাম। তো এই 6 মাসের জার্নিটা আমাদের সবচেয়ে বেশি মানে বলা যায় যে গুরুত্বপূর্ণ জার্নি ছিল, যে আমরা কোনো কিছু মানে হোপ ছাড়াই আমরা একটা কাজ করেই যাচ্ছিলাম। জাস্ট মার্কেটকে আসলে যাচাই করতে চেষ্টা করছিলাম যে মার্কেটে যে প্রবলেমটা নিয়ে আমরা কাজ করছি সেটা কতটুকু ভ্যালিড প্রবলেম মার্কেটে আছে। জাস্ট এতটুকু, এইভাবেই আমরা আমাদের জার্নিটা স্টার্ট করি আর কি। আচ্ছা, স্কুল বাস, তাই তো? এই কনসেপ্টটা কিভাবে আসলো? আমাদের তো মাথায় অনেক আইডিয়া আসতে পারে, হঠাৎ কেন স্কুল বাস নিয়ে আপনারা আসলে আগ্রহী হলেন? আচ্ছা, এটার পেছনে একটা ছোট গল্প আছে, আমার নিজের ফ্যামিলির গল্প। সেটা হচ্ছে 2020 সালে আমার বড় বাচ্চা যে ক্লাস 3-তে পড়তো, তো ক্লাস 3-তে থাকা অবস্থায় আমি বেশ কয়েকবার তাকে একা মানে আসতে দেওয়ার সুযোগ করে দিয়েছিলাম, যাতে সে মোটামুটি শিখতে পারে বা আসতে পারে। কারণ ছিল আমার ছোট একটা বেবি তখন বর্ন করে, নিউ বেবি বর্ন করে, ওর আম্মা আসা যাওয়া করতে পারতো না, আর আমারও অফিসে বিভিন্ন কাজ থাকতো। তো যেদিনের ঘটনা, সেদিন আমি যথারীতি স্কুলে দিয়ে আমি দারোয়ানকে বলে দিয়েছি যে আজকে সে একা যাবে, কেউ আসবে না, আপনি ওকে বেরোতে দিয়েন। তো যে কথা সে কাজ, স্কুল ছুটি হয়েছে, সে আমার বাচ্চাকে বেরোতে দিয়েছে। স্কুল ছুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে সে বাসায় চলে আসতে পারে, আসার কথা, কিন্তু 20 মিনিট পার হওয়ার পরে আমার ওয়াইফ আমাকে কল দেয় যে বাচ্চা কই, বাচ্চা তো বাসায় আসেনি। আমি বললাম যে আমি তো আজকে আসতে পারবো না, বলে দিয়েছি, দারোয়ানকে বলে দিয়েছি যে ছেড়ে দিতে। বলে যে আসেনি, তুমি একটু দারোয়ানকে কল দাও। তো আমি যখন দারোয়ানকে কল দিই, সে বললো যে আপনার বাচ্চাকে তো আমি 20 মিনিট আগেই আমি ছেড়ে দিয়েছি, সে ইতিমধ্যে হয়তো চলে গেছে। তখন আমি সাথে সাথে চিন্তা করলাম, না, কোনো একটা মিসিং হয়েছে। আমি সিএনজি নিয়ে অফিস থেকে বের হলাম। প্রায় 20-25 মিনিট পরে আমার কাছে কল আসে একটা, যে আপনার বাচ্চা আমার দোকানে, আপনি একটু এসে নিয়ে যান। তো ঘটনাটা হয়েছিল, আমাদের আবার বাচ্চার স্কুল হচ্ছে আমার বাসা থেকে 3টা গলি পরে। তো সে একটা গলি মিস করে অন্য গলিতে অনেক ভিতরে চলে গেছে। ভিতরে চলে যাওয়ার পর সে আর ব্যাক করে বুঝতে পারছিল না যে কোন দিকে যাবে। এক দোকানদারকে সে বলল যে আমার আব্বার নাম্বার এটা, আব্বুকে একটা কল দেন, আমাকে যাতে নিয়ে যায়। দেন আমি গেলাম, নিয়ে আসলাম যথারীতি। এই 1 ঘন্টা মিসিংয়ের এই ঘটনাটা আমাকে অনেক বেশি পীড়া দেয়, কারণ তখন একজন বাবা হিসেবে তো বোঝাই যাচ্ছে যে সবার পরিস্থিতি কেমন থাকে। তখন চিন্তা করলাম, আমাদের দেশে এত ধরনের সার্ভিস যদি আমরা এভেল করতে পারি, ফুড ফান্ডার মতো সার্ভিস, চাল ডালের মতো সার্ভিস আমাদের হাতে না গেলে, তো এত জটিল একটা সার্ভিস বা এত নিডি একটা সার্ভিস কেন আমরা পাচ্ছি না? তো ওইটা নিয়ে আমি কাজ করার একটা প্ল্যান করি। যেহেতু আমাদের ফ্যামিলি বিজনেস হচ্ছে ট্রান্সপোর্টেশন আমার একটা অভিজ্ঞতা ছিল। দেন আমি চিন্তা করি যে এটা নিয়ে কাজ করা যায় কিনা। এরপরে করোনা শুরু হলো, যথারীতি সব কিছু বন্ধ, আমি আর তেমন কিছুই করিনি।
দেন করোনার পরে মাথায় ছিল করোনার পরে আমি আবার দুই ফাউন্ডারকে শেয়ার করি যে এই একটা প্রবলেম আমার মনে হয় মার্কেটে এক্সিস্ট করে, আমরা একটু যদি সার্ভে করি। তো বলে যে হ্যাঁ শুরু করি। তো আমরা যথাযথ বিভিন্ন স্কুলে যাই, অভিভাবকদের সাথে কথা বলি যে আমরা একটা সার্ভিস আনতে চাচ্ছি স্কুল বাস টাইপের, এটাতে আপনাদের কি কি প্রবলেম আপনাদের সলভ হবে বা আপনি কোনো প্রবলেম ফেস করছেন কিনা। তো এমন অনেক প্রবলেম পাচ্ছি যেগুলো আমরাও কল্পনা করি না যে এই প্রবলেম। আমি তো আমার একটা প্রবলেম জাস্ট মনে করেছি যে বাচ্চাকে একা স্কুলে যেতে দেয়, একটা নিরাপদ না, সেফটির বিষয়টা। কিন্তু অনেকেই বললো আর্থিক অনেক বিষয় থাকে, অনেকের আবার নিজের বাচ্চাকে অনেক মায়েরা দেখা যায় যে স্কুলে পৌঁছে দিয়ে ওয়েট করে শুধু 2 বার আসা যাওয়ার খরচ বাঁচানোর জন্য, এবং সেটা অনেক বেশি অমানবিক। আমি অনেক অভিভাবক থেকে শুনলাম যে সে রোদ বৃষ্টি ঝড় মানে কোনো কিছুতেই তার মানে কিছু করার থাকে না, কারণ স্কুলগুলোতে পর্যাপ্ত কোনো বসার ব্যবস্থা করা থাকে না, স্কুলের বাইরেই বসে থাকে। হ্যাঁ, তো এই জিনিসটা ওনাদের কাছে অনেক পীড়াদায়ক এবং অনেকেই অনেক অসুস্থ পর্যন্ত হয়ে যায় এই অবস্থায়। তো এই জিনিসটা পেলাম। তারপর অনেকে 4 বার আনা নেওয়া করতে অনেক বেশি কস্ট যায়। তারপর অনেকে যাদের গাড়ি আছে তারাও কিন্তু একাধিক বাচ্চা হলে গাড়ি নিয়ে মেনটেন করা যায় না, নিজেরাও অফিসের জন্য ইউজ করতে পারে না। এত ধরনের প্রবলেমগুলো নিয়ে যখন আমরা বুঝতে পারলাম যে এটা প্রবলেম, দেন আমরা স্টার্ট করার চিন্তা নিলাম। কিন্তু এই যে 6 মাসের আমরা সার্ভে করলাম, এই পিরিয়ডটা কিন্তু আমাদের অনেক বেশি লং আমরা নিয়েছি। আমার কোফাউন্ডাররা বারবার বলতো যে আমরা শুরু করি, এটা প্রবলেম এক্সিস্ট করে, আমরা আসলে এটা শুরু করা উচিত। তাই বললাম যে না, আমাদের কোনো একটা বিজনেস করার আগে দেখতে হবে যে কাস্টমার বেসটা কতটুকু। হ্যাঁ, আমার 10 জন যদি প্রবলেম ফেস করে, আমি 10 জনকে নিয়ে তো এই সার্ভিস দিতে পারবো না। দেন আমরা বিভিন্ন স্কুলে যাই, 500 অধিক অভিভাবকের সাথে কথা বলি, দেন বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি প্রবলেমটা এক্সিস্ট করে এবং এটা নিয়ে আমরা কাজ করতে পারি। দেন 2023 ফেব্রুয়ারি থেকে আমরা ফাইনালি স্টার্ট করতে পারি। আচ্ছা, এখন প্রায় 2-2.5 বছর ধরে আপনারা অপারেট করছেন। এটা কি ঢাকা বেসড কোনো সার্ভিস? না, আমরা চট্টগ্রাম বেসড স্টার্ট করেছি। এখন ঢাকা এবং চট্টগ্রাম দুইটা সিটিতেই আমাদের সার্ভিসটা রানিং আছে। পুরোপুরি ঢাকা আপনারা কভার করছেন? এখনো পুরোপুরি ঢাকা আমরা স্টার্ট করতে পারিনি, কভার করতে পারিনি। আমাদের প্রায় 1.5 বছর হচ্ছে ঢাকাতে। তো আমরা আশা করি এই বছরে মোটামুটি অনেকটুকু আগাতে পারবো। পুরোপুরি ঢাকা কভার করতে আরো সময় লাগবে, ঢাকাটা বিশাল সিটি। আপনার গল্পে আমি যেটা বুঝতে পারলাম, আপনারা 3 জন ফাউন্ডার এখানে কাজ করছেন। হ্যাঁ, পরে আমাদের আরো 3 জন কো-ফাউন্ডার আমরা নিয়েছি। টোটাল আমরা এখন 6 জন কো-ফাউন্ডার মিলে এই টোটাল। তো ফান্ডিংটা আপনারা কিভাবে অ্যারেঞ্জ করেছিলেন প্রথম দিকে? এই ফান্ডিং এর বিষয়টা অনেক মানে কঠিন একটা বিষয় ছিল জার্নিতে। আমাদের একদম স্টার্টিং যখন আমাদের অফিস ছিল না, তখন আমরা যখন স্টার্ট করব চিন্তা ভাবনা করি, তখন চিন্তা করলাম যে আমরা কিভাবে স্টার্ট করি। একটা অফিস তো আমাদের দরকার, অভিভাবকরা কোথায় এসে টাকা পয়সা দেবে, আমাদের লিগ্যাল ডকুমেন্টগুলো নেওয়া দরকার। দেন গাড়ি আমাদেরকে সোর্স করতে হবে, সেখানে আমাদের অ্যাডভান্স থেকে শুরু করে আদার্স সব কিছু দরকার। এবং স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে আমাদের একজন ফিমেল গাইড, ড্রাইভারগুলোকে প্রশিক্ষণের বিষয় আছে। সব কিছু যখন করতে যাব আমাদের একটা ভালো অ্যামাউন্ট দরকার। তখনই আমরা চিন্তা করলাম যে আমাদের আরও 2-3 জন কো-ফাউন্ডার আমরা যদি অ্যারেঞ্জ করি, দেন আমাদের একটা সাফিসিয়েন্ট ফান্ড আমরা স্টার্ট করতে পারবো। দেন আমরা আরও 3 জন কো-ফাউন্ডারের সাথে শেয়ার করি, তারা আমাদের সাথে অ্যাগ্রি করে, নিজেদের যা ছিল সেটা দিয়েই আমরা স্টার্ট করি। এবং খুবই কষ্ট করে আমরা কিন্তু একটা কোয়ার্কিং স্পেস বা আরেকজনের অফিসে আমরা স্টার্ট করি। ওখান থেকে পরে আমরা 6 মাস পরে যখন একটু আমাদের সার্ভিস মোটামুটি পপুলার হচ্ছে, তখন আমরা আরেকটা অফিস নেই। এরপরে আমাদের মানে খুবই প্রবলেমের মধ্যে আমরা মানে একটা পর্যায়ে এসে দেখলাম যে আমাদের আর মানে বেয়ার করা সম্ভব হচ্ছে না। ঠিক তখনই আমরা আসলে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এটওয়াই থেকে 80 লাখ টাকার একটা গ্রান্ট পাই, যেটা আমাদেরকে আর একটু বুস্ট করে আমরা স্টার্ট করার জন্য। সেটা কিভাবে অ্যারেঞ্জ করেছিলেন? সেটা হচ্ছে আমরা যখন দীর্ঘ 6 মাস আমাদের সার্ভিস রান করে রেখে বেশ কিছু স্কুলে আমরা খুব ভালো সার্ভিস দিচ্ছিলাম এবং আরও অনেকগুলি স্কুল আমাদেরকে চাচ্ছিল। তো শুরু থেকেই কিন্তু আমরা আসলে প্রফিটে ফোকাস দিতে পারি না, কারণ কোনো একটা গাড়িতে মাইক্রোবাস বিশেষভাবে 12 জন সিটিংয়ের ব্যবস্থা থাকলেও 8-9 জন হলেই আমাদেরকে সার্ভিস দিতে হচ্ছে, কারণ ওয়েট করে থাকে না অভিভাবকরা। তাহলে আর এই যে 12 জন হতে 2-3 মাস যে সময়টা যায়, সেই সময়টা কিন্তু আমাদেরকে লস বহন করতে হয়। ইন দ্য মিন টাইম দেখা যাচ্ছে আরও 2-3টা গাড়ি রেডি, আরও 2-3টা স্কুল আমাদেরকে নক দিচ্ছে। এভাবে যখন আমাদের গাড়ির সংখ্যা বাড়ছে, ততই আমাদের বেশি ইনভেস্টমেন্ট লাগছিল যে সার্ভিসগুলো রান রাখার জন্য। তখনই আমরা আসলে প্রবলেম ফেস করি যে সার্ভিসটা যদি স্কেল করতে যাই আমাদের অ্যামাউন্ট লাগবে। ঠিক তখনই আমরা চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করি, যেহেতু ওনাদের আন্ডারে আসলে স্কুলগুলো থাকে।
ওনাদের কাছে আমাদের আইডিয়াটা ভালো লাগে এবং তারা বলল যে আমাদের একটা প্রতিযোগিতা আছে, কম্পিটিশন আছে, যেটা ন্যাশনালি হচ্ছে, তোমরা সেখানে সাবমিট করো আমাদের মাধ্যমে। দেন জেলা প্রশাসকের মাধ্যমে আমরা সাবমিট করি আমাদের আইডিয়াটা, এবং সেটা প্রজেক্টের নাম দিয়ে স্মার্ট স্কুল বাস, এবং সেটা সারা বাংলাদেশে ফার্স্ট হয়। 5টা স্টার্ট আপকে ফান্ডিং করা হয়, ওখানের মধ্যে 80 লাখ টাকা আমাদের দেওয়া হয় জেলা প্রশাসকের থ্রুতে, এবং সেই টাকাটা আমাদেরকে বুস্ট করে যে পরবর্তীতে আমাদের টেকনোলজি থেকে শুরু করে সব কিছু আরও একটু আপগ্রেড করার এবং সার্ভিসটাকে আরও স্কেল করার জন্য। আচ্ছা, আপনার কি মনে হয় এই টাকাটা যথেষ্ট ছিল, বা আপনি কি আরও, মানে অনেক সময় হয় না যে আমরা কিছু বৈদেশিক সাহায্যও যদি পাই ইনভেস্টমেন্ট আকারে, সেটা আমার মনে হয় আরও ভালো করতে পারে যে মানে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য। রাইট, আমরা স্টিল সিকিং করছি আমরা ইনভেস্টমেন্ট, কারণ আমাদের এখনো পর্যন্ত আমরা স্কেল করার জন্য আমরা ঢাকাতে যে কার্যক্রমটা আমরা করেছি গত 1.5 বছরে, এর মধ্যে আমাদের আরও ধরেন 50 থেকে 100টা গাড়ি আমরা নামানোর মতো আমাদের স্টুডেন্ট কাভারেজ হয়েছে। কিন্তু এই 50 থেকে 100টা গাড়ি সোর্স করা, একটা পার্সন টিম, মার্কেটিং টিম থেকে শুরু করে বিশাল একটা হায়ারিংয়ের বিষয় আছে, এবং অপারেশনের অনেক বেশি ইনভেস্টমেন্টের দরকার এই মুহূর্তে আর কি। স্কেল করতে গেলে আমরা অর্গানিকলি ভালোই করছি, কিন্তু অর্গানিকলি করতে গেলে না অনেক সময় আমাদের নিতে হবে আর কি সার্ভিসটাকে সবার কাছে পৌঁছাতে। তো এটা স্কেল করতে গিয়ে আমাদের এখন ইনভেস্টমেন্ট দরকার। আমরা বিভিন্ন বাইরের বিসি যারা আছে তাদের সাথে এখন যোগাযোগ করছি। আশা করি মানে এই ইয়ারের মধ্যে আমরা একটা বাইরের ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট আমরা লক করতে পারবো আর কি, ট্রাই করে যাচ্ছি। আর আমি যদি আসলে আপনাদের সার্ভিস নিতে চাই, আমি কিভাবে যোগাযোগ করব আপনাদের সাথে, বা কোনো প্যারেন্টস যদি যোগাযোগ করতে চায়? হ্যাঁ, সরাসরি আমাদের অ্যাপসের থ্রুতে আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ফেসবুক পেজ, এবং আমরা বিভিন্ন স্কুলগুলোতে আমরা নিজেরাই সরাসরি করে রিচ করছি। স্কুল বাস দিয়ে চার্জ করলে আমাদের অ্যাপসটা পাওয়া যাবে, এবং স্মার্ট স্কুল বাস দিলেও একটা পাওয়া যাবে। ওয়েবসাইট আছে schoolbus.com.bd। তো আমরা এই থ্রুতে এবং ফেসবুক পেজ দিয়ে আমরা কানেক্টেড থাকি, এবং প্রত্যেকটি স্কুলে আমরা লিফলেটিং করি, স্কুলগুলোতে আমরা আমাদের মতো করে কোলাবোরেশন করি প্রত্যেকটি স্কুলের সাথে, এবং বেশিরভাগ স্কুলেই আমাদের সাথে মোটামুটি কোলাবোরেশন করা আছে। ঢাকাতে আমরা বেশ কিছু ভালো স্কুলের সাথে কোলাবোরেশন গত বছর করেছি, এবছরও আরও বেশ কিছু কোলাবোরেশন আমাদের রানিং আছে আর কি। আচ্ছা, আপনাদের উদ্যোগটার নাম স্কুল বাস, তবু আমি একটু জানতে চাই, কর্মজীবী নারীরাও কিন্তু এই সেম প্রবলেমটায় ভুগে যখন তারা অফিসে যায় এবং তারা ব্যাক করে। তো এই জায়গা নিয়েও কি আপনারা একটু ভাবতে পারেন? আমরা আসলে প্রথমেই আমাদের যখন স্কুল বাস আমরা স্টার্ট করি চট্টগ্রামে, আমরা মূলত যখন আমাদের বাসগুলো ধরেন স্কুল আওয়ারের কাজ শেষ, তখন কিন্তু অফিস আওয়ার ফ্রি থাকে। তো আমরা অফিস বাস নাম দিয়ে আরেকটা কনসার্ন স্টার্ট করেছিলাম, হ্যাঁ, পরীক্ষামূলকভাবে, এবং সেটা খুবই ভালো সাড়া পাই। চিটংয়ে এরকম কোনো সার্ভিস ছিল না, কিন্তু আমরা যখন ওদিকে ফোকাস দিচ্ছিলাম তখন দেখলাম যে আমাদের পুরো টিমের একটা ডিভাইডেড হয়ে যাচ্ছে, যে কেউ অফিস বাসে ফোকাস দিচ্ছে আর কেউ স্কুল বাসে। তো সেটা আমরা দেখলাম যে আলটিমেট গোলে ইম্প্যাক্ট পড়ছে, যে আমাদের টোটাল যে মিশনটা, যে প্রত্যেকটি স্কুলে আমরা আমাদের কাভারেজের আওতায় আনবো এবং অভিভাবকদেরকে সচেতন করা, এটা কিন্তু আমাদের একটা বিশাল চ্যালেঞ্জ আর কি। আমাদের দেশে অভিভাবকরা, কিছু অভিভাবক আছে খুবই সচেতন, ওরা চায় ওদের বাচ্চার সেফটিটা এনশিওর হোক। কিছু অভিভাবক আছে যে না, আমার কম কস্টের মধ্যেই দরকার, সেটা সেফটি আমার দরকার নেই। তো আলটিমেট গোলে যখন ওকে জিজ্ঞেস করি যে কমের মধ্যে আমরা এই ধরনের সার্ভিস দেবো, বা ভ্যান সার্ভিস আপনার কেমন লাগে, বলে যে না, ভ্যানের মধ্যে এই সুবিধা নাই, সিকিউরিটি তখন চলে আসে। যখন আমরা বলি যে আমরা লুক কেসে যদি আপনার ভ্যানের সাথে তুলনা করি, ভ্যান দেন না কেন, বলে যে ভাই ভ্যানে আমাদের মানে যেটা আমাদের সেফটি সিকিউরিটি সেটা ফিল হয় না। তখন বুঝি যে আসলে সেফটি সিকিউরিটি সবার দরকার, একটু বাজেট ফ্রেন্ডলি হওয়া উচিত। এখন আমরা ট্রাই করতেছি মাইক্রোবাস এবং ডাবল ডেকার বাসের পরেও ইলেকট্রিক ভেহিকেল দিয়ে যাতে এই মার্কেটটাকে এমনভাবে সার্ভিস দেওয়া যায় যে 1,500 থেকে 2,500 টাকার মধ্যে একটা অভিভাবক তার বাচ্চাকে সারা মাসে স্কুলে আনা নেওয়ার খরচটা বেয়ার করতে পারে। তো এই প্ল্যানটা আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, আপনি যেহেতু ঢাকা এবং চট্টগ্রাম দুইটা সিটিতে কভার করছেন, কোনো পার্থক্য মনে হয় যে চিটাগাংয়ে কাজ করতে গেলে এই প্রবলেমগুলো পাই না, ঢাকায় এটা হয়? আচ্ছা, দুই জায়গায় ভিন্ন ধরনের সিনারিও হয়। এটা হচ্ছে চট্টগ্রামে অভিভাবকরা মানে আমাদের যে মাইক্রোবাসের ফেয়ারটা সেটা পে করার জন্য এত বেশি মানে ক্যাপাবল না আর কি। ওখানে মানে আমাদের চট্টগ্রাম সিটিতে আমরা যেটা বুঝতে পারলাম যে ওখানে আর্নিং
এত বেশি না আমাদের ঢাকার তুলনায়। চট্টগ্রামের যারা ওয়ার্কিং প্যারেন্টস আছেন তাদের আর্নিং রেশিওটা খুব কম। তো আমাদের তো ফেয়ারটা সেম হয়, চট্টগ্রামেও সেম গাড়ি, ঢাকাতেও সেম গাড়ি। তো চট্টগ্রামের ক্ষেত্রে এই প্রবলেমটা ফেস করি, কিন্তু চট্টগ্রামে যে জিনিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে অনেক দূর থেকে আমরা বাচ্চাকে পিক করতে পারি, যেহেতু যানজটের প্রবলেমটা নাই। তাহলে অনেক দূরে যারা থাকে তাদের জন্য কিন্তু আমাদেরটা অনেক বেশি অ্যাফোর্ডেবল হয়। যে ওরা আসা যাওয়া, যেমন বেশিরভাগ আমরা এখন যে কাস্টমারগুলোকে পাই তাদের মান্থলি 8 থেকে 9 হাজার টাকা খরচ হয়, সেই জায়গায় আমাদের এখানে 4 থেকে 4.5 টাকার মধ্যে সে নিতে পারছে। এই কাস্টমারগুলো সবগুলো আমরা ফার্স্ট রাউন্ডে অনবোর্ড করতে পারি। দেন 6-7 হাজারেরগুলো চলে আসতেছে, দেন 4-5 হাজার যেগুলো তাদের যেহেতু আমরা এক্সট্রা সিকিউরিটি এবং একজন ফিমেল গাইড দিচ্ছি, তারাও এখন চলে আসতেছে। এর নিচে যারা আছে তাদেরকে নিয়ে আমরা এখন কাজ করছি যে তাদেরকে কীভাবে অ্যালাইন করা যায়। এবং আমাদের চট্টগ্রাম ডাবল ডেকার বাসে কিন্তু অনলি 500 থেকে 1000 টাকার মধ্যে আমরা সার্ভিস দিচ্ছি, যে ডাবল ডেকার বিআরটিসি যে বাসগুলো, এবং সেটাতে আমাদের মোটামুটি প্রায় 2,500 থেকে 3,000 স্টুডেন্ট এখন রানিং আছে আর কি। তো আমার তো মনে হচ্ছে খুবই ভালো উদ্যোগ, বাট ডেফিনেটলি একটা স্টার্টআপ, আমি তো বলবো এখনো গ্রোয়িং আসলে আপনারা 2 বছর 2.5 বছর। তো অনেক মজার অভিজ্ঞতাও নিশ্চয়ই হয়, অনেক বিরক্তিকর অভিজ্ঞতাও হয়। কখনো মনে হয় যে ভুলই করলাম, মনে হয় স্টার্ট করে, বা হয় না একটা ডাউট? এটা প্রথম থেকেই ছিল, মানে একদম ফার্স্ট যখন আমরা স্টার্ট করি, একদম ফার্স্ট ফেয়ার যেটা ছিল ভয়, সেটা হচ্ছে মানে কোনো গাড়ি যদি আল্লাহ না করুক অ্যাক্সিডেন্টলি কোনো কিছু হয়, সেটা কিন্তু অনেক মায়ের বাচ্চা কিন্তু একটা গাড়িতে, হ্যাঁ আমরা লায়াবিলিটি নিয়েই কিন্তু আনা নেওয়া করছি। এটা কোনোভাবেই দায় আমরা এড়াতে পারতাম না, এবং সেটা বিশাল একটা কাওয়াজ হয়ে যেত আর কি, যেটা আসলে আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে চেয়েছি যে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে। এমনকি প্রথম 3 মাস মানে ইভেনচুয়ালি আমি সকালবেলা মানে রাতে ঘুমাতে পারতাম না, সকালে উঠে যদি কোনো ইনসিডেন্ট ঢুকি, হ্যাঁ যে ইনসিডেন্ট শুনি যে কোনো একটা গাড়ি এরকম, তখন মানে নিতে পারবো না আমি, হ্যাঁ। এবং সবাই বলতো যে এটা তো খুবই রিস্কি, ফ্যামিলিতে বলতো যে এতগুলো বাচ্চার রিস্ক তুমি কিভাবে নেবা, হ্যাঁ। তখন ফ্যামিলিকে বলতাম যে কাউকে না কাউকে তো নিতেই হবে, প্রবলেমটা তো এক্সিস্ট করে, এটা সলিউশন করতে গেলে কাউকে না কাউকে তো এটা নিতেই হবে। দেন বলে যে ঠিক আছে তুমি তাহলে চেষ্টা করে দেখো। ওই জায়গাটা থেকে মোটামুটি এখনও পর্যন্ত 2.5 বছর আলহামদুলিল্লাহ তেমন বড় ধরনের কোনো ইনসিডেন্ট ঘটে নেই। মাঝে মধ্যে হয়তো গাড়ি রাস্তার মাঝখানে নষ্ট হয়ে যায়, আমরা ব্যাকআপ গাড়ি রেখেছি যাতে তাদেরকে নিয়ে, কারণ পরীক্ষা থাকতে পারে, স্কুলের টাইমটা বরাবর মেনটেন করতে হবে, এটা আমরা ট্রাই করি। স্কুল আপনাদেরকে সহযোগিতা করে? অনেক স্কুল করে না, অনেক স্কুল করে, তবে টাইমিংটা আমরা মেনটেন করার চেষ্টা করি, এবং সেটাই এখনো পর্যন্ত আমরা করতে পেরেছি আর কি। আচ্ছা, নতুন যদি কোনো উদ্যোক্তা এই প্রফেশনে আসতে চায় বা এই উদ্যোগে নিজেকে যোগ করতে চায়, আপনি তাদেরকে কি উপদেশ দিবেন? সেম স্কুল বাস ট্রান্সপোর্টেশন নিয়ে যদি কেউ নামতে চায়, আমি অবশ্যই আহ্বান জানাবো আসার জন্য, কারণ হচ্ছে আমাদের নিশ্চয়ই মার্কেটে আরো কম্পিটিটরস তো আছেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি কম্পিটিটরস খুবই কম, মানে কম্পিটিটরস যারা আছে তারা হচ্ছে প্রত্যেকটি স্কুলে বিভিন্ন ভেন্ডররা আছে, তারা নিজেরা অনেক আগে থেকে, এটা একদম পুরাতন একটা প্রসেস, যে আগে থেকেই তারা নিজেদের 2-4-5টা গাড়ি এক একজনে মেনটেন করে, ওই স্কুলে স্কুল নিয়ে কাজ করে, পুরাটা কভার করে। তো তারা অ্যাকচুয়ালি আমাদের কম্পিটিটর, এবং অনেক স্কুলের নিজস্ব পরিবহন আছে, তারাও কম্পিটিটর আমাদের, এবং অনেকেই ট্রাই করতেছে যে নতুন করে আমাদের মতো করে আসতে। তো আমি তাদেরকেও আহ্বান জানাই, কারণ হচ্ছে ফিল্ডটা না অনেক বড়, মানে ঢাকা সিটিতেই আপনার 75 লক্ষ অভিভাবক আছে যারা শুধুই সার্ভিসটার নিড আছে। চট্টগ্রামেও সেম প্রায় কাছাকাছি 10-15 লাখের মতো প্যারেন্টস আছে যারা এটা নিড। তো 1 কোটি আমি স্টুডেন্টকে আসলে অনবোর্ড করা আমাদের পক্ষে এত তাড়াতাড়ি সম্ভব না। আরও কয়েকজন যদি আসে তাহলে এই ফিল্ডে আমরা একসঙ্গে কাজ করে এগিয়ে নিয়ে যেতে পারবো, এই আর কি। সবার প্রতি আমার তখন থাকবে যে আসুক, কিন্তু যাতে মেনটেন করে যে সার্ভিসটা আমরা দিচ্ছি, সার্ভিসের কোয়ালিটিটা মেনটেন করে, কারণ কোয়ালিটিটা ম্যাটার করে। সেম কম প্রাইসে তো ভ্যান দিয়ে যেতে পারছে, পাবলিক বাস দিয়ে যেতে পারছে, যে লোকাল ভেন্ডররা আছে মাইক্রো দিয়ে চালায় তাদের কাছে যেতে পারছে। তো আমাদের কাছে কেন আসবে? আমরা আসলে বাস সার্ভিসটাকে ফোকাস দিনে আমরা দিয়েছি যে সেফটি সিকিউরিটিটা যাতে এনশিওর থাকে অভিভাবকরা। আমরা যারা এক্সিস্টিং বাসগুলো বা যে আপনার ভ্যানগুলোতে বাচ্চাদেরকে দিয়েছে তাদের সাথে অনেক বেশি কথা বলেছি, তারা কি ফিলটা করে। কেউ সেফটি সিকিউরিটি ফিল করে না, তারা বলে যে আমরা সবসময় উদ্বিগ্ন থাকি যে বাচ্চা আসলেই গাড়িতে উঠছে কিনা,
আমার বাচ্চাকে তুলছে কিনা এবং ঠিক মতো পৌঁছালো কিনা। ইন দ্য মিন টাইম আমরা জানি না গাড়ি কোথায়, কে কোথায়, ড্রাইভারকেও সবসময় ফোন করে রিস্ক করা যায় না, কারণ ড্রাইভার ড্রাইভিংয়ে থাকে, কোনো ফিমেল গাইড বা অ্যাসিস্ট্যান্ট থাকে না। এই জায়গাটায় সবাই কিন্তু একটা মানে ইনসিকিউর ফিল করে, এই জায়গাটাই আমরা কাজ করছি মূলত। বাস সার্ভিস তো সবাই দিচ্ছে, হ্যাঁ অনেকেই আসবে, কিন্তু ইনসিকিউর ফিলটা যাতে অভিভাবকরা না করে, সে যাতে সবসময় আপডেট থাকে যে তার বাচ্চা ট্র্যাকিং সিস্টেম বা এই টাইপের কিছু ইউজ করে। হ্যাঁ, আমরা আমাদের টোটাল টেকনোলজিটা এখনও পড়ি না। আমি যেটা দিয়ে অভিভাবককে কনভিন্স করার ট্রাই করেছি সেটা হচ্ছে, ফার্স্ট আমরা একটা অ্যাপসের থ্রুতে অভিভাবকদেরকে কানেক্ট করাই। যখন বাচ্চারা আমাদের গাড়িতে উঠে তখন আমরা প্রত্যেকটা বাচ্চাকে একটা করে স্মার্ট কার্ড দিয়ে দিয়েছি, NFC কার্ড। সে গাড়িতে পাঞ্চ করে উঠে, পাঞ্চ করার সাথে সাথে অভিভাবকের মোবাইলে SMS নোটিফিকেশন যায়, পুশ নোটিফিকেশন যায় যে আপনার বাচ্চা গাড়িতে উঠেছে। এই যে নোটিফিকেশনটা পেলো, তাহলে আপনি নিশ্চিত যে আপনি অফিসে থাকলেও আমার বাচ্চা এখন গাড়িতে উঠছে। দেন তখন থেকে আপনি ট্র্যাক করতে পারেন আমাদের বাসটা কোথায় কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। তাহলে আপনি বুঝতেই পারলেন যে গাড়ির ওয়েতে আছে, এখনও স্কুলের দিকে যাচ্ছে। যখন নামার সময় হয় তখন আবার কার্ড পাঞ্চ করে নামে, তখন অভিভাবকের কাছে আবার নোটিফিকেশন যায় যে আপনার বাচ্চাকে আমরা স্কুলে ড্রপ করে দিয়েছি। যেন অভিভাবক নিশ্চিত হলো যে বাচ্চা এখন স্কুলে আছে। আবার যখন আমরা পিক করি স্কুল ছুটি শেষে, সেম নোটিফিকেশন যায়, আবার ট্র্যাকিং করতে পারে। ইন দ্য মেন টাইম অনেক অভিভাবক যাদের বাচ্চা ছোটো বা বড় হলেও অনেকে দেখতে চায় যে আমি ক্যামেরায় দেখতে চাই বা আমাদের ওয়েবক্যামের মাধ্যমে, তো আমরা প্রত্যেকটা গাড়িতে ওয়েবক্যাম দিয়ে দিয়েছি, তারা চাইলে অ্যাপসের থ্রুতে লাইভ দেখতে পারে বাচ্চা গাড়িতে কি অবস্থা আছে, তার কোনো চিন্তাই নাই। এবং এক্সট্রা লেয়ার দেওয়ার জন্য আমরা যেটা করেছি, মানে সেফটি সিকিউরিটির জন্য, বারবার সেফটি সিকিউরিটির কথাটা বলছি, এটা কিভাবে আমরা মেনটেন করি সেটা হচ্ছে, আমরাও তো সেম ড্রাইভার দিয়ে গাড়ি চালাচ্ছি, তো গাড়ি তো অ্যাক্সিডেন্ট করতেই পারে। আমরা ড্রাইভারগুলোকে একদম প্রথম দিক থেকেই যেটা আমাদের কনসার্ন ছিল যে আমাদের ড্রাইভারগুলো অনেক বেশি প্রফেশনাল হইতে হবে। তাদের স্যালারি যদি নর্মাল ড্রাইভারের 15,000 হয়, আমরা তাদেরকে 20,000 22,000 দিব, কিন্তু মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, আর মিনিমাম তার কার্টেসি থাকতে হবে এবং দক্ষতা থাকতে হবে। দেন আমরা ব্যাকগ্রাউন্ড চেক করে দেখি যে ওর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি ছিল কিনা বা আদার্স কোনো ধরনের এলিগেশন ছিল কিনা, পুলিশ কেস থেকে শুরু করে কোনো কিছু। দেন সব ক্লিয়ার পেলেই আমরা বলি যে এই গাড়ি আমরা নিব বা এই ড্রাইভারকে তোমরা নিয়োগ দাও। একদম ফার্স্ট স্টার্টিংয়ে কিন্তু আমরাই ড্রাইভার নিয়োগ দিতাম, গাড়ি নিব তোমার, কিন্তু ড্রাইভার থাকবে আমাদের। পরে দেখলাম যে এটা অনেক বেশি হ্যাসেল, আবার তাদের নিয়োগ দেওয়া, তাদের ট্রেনিং করা। তো তাদেরকেই বলি যে তোমরা 2-3 জন করে ড্রাইভার আমাদেরকে পাঠাও, যেটা আমাদের সাজেস্ট করব সেটাই তুমি দেবা এবং তাদেরকে ট্রেন আপ আমরা করাবো। দেন ফিমেল গাইড আমরা করেছি কি, যারা স্টুডেন্ট আছে ফিমেল ভার্সিটিতে বা কলেজে লেখাপড়া করে, তাদেরকে পার্ট টাইম হিসেবে আমরা এখানে জবের জন্য অ্যালাউড করেছি এবং তাদেরকেও আমরা ট্রেন আপ করাই, বাচ্চাদের সাথে যাতে বাচ্চা সুলভ আচরণটা সে করে, বাচ্চাদের যাতে গাড়িতে রানিং অবস্থায় তাদেরকে কিছু এমন শিক্ষা দেয় যেটা নৈতিকতা মূলক শিক্ষা হয়। দেন জার্নিটা আরও বেশি ইফেক্টিভ হয় বাচ্চাদের। আপনাদের টিমে কি শুধু ছেলেরাই কাজ করে না ছেলে মেয়ে? আমাদের 65% মেয়ে আমাদের টিমে, কারণ হচ্ছে ফিমেল গাইড প্রায় প্রত্যেকেই ফিমেল গাইড, প্রত্যেকটা গাড়িতেই আমাদের ফিমেল গাইড। আর অফিসিয়াল আমাদের বেশিরভাগ যেমন কাস্টমার সার্ভিস, কল সেন্টার, সবগুলোতেই আমাদের মেয়েদেরকেই অ্যাসাইন করা হয়েছে, যদিও বা আমাদের কো-ফাউন্ডার মানে টিমে আমাদের কোনো মেয়ে নেই আর কি। আচ্ছা, খুবই দারুণ, আমি তো মানে খুবই ইমপ্রেসড আসলে। আপনাদের সার্ভিসটাকে, স্কুল বাস, এটাকে অন্য সার্ভিস থেকে কিভাবে আলাদা করেন বা কিভাবে গার্জিয়ানদেরকে বোঝান যে আই এম দ্য বেস্ট? আসলে আমরা বেস্ট বলি না, মানে আমাদের দেশে এক্সিস্টিং কোনো মানে সার্ভিস নেই আমাদের মতো। হ্যাঁ, যেটা আমার সবচেয়ে অবাক করার মতো লেগেছিল আর কি প্রথমেই, যে স্কুলে যাবে স্কুল বাস দিয়ে, কেন সে প্রাইভেট ভেহিকেল দিয়ে যাবে বা পাবলিক বাস করে যাবে বা আদার্স মিডিয়াম ইউজ করবে? তো সবগুলোতেই কিন্তু এক্সপেন্সিভ, শুধু পাবলিক ট্রান্সপোর্টেশন, এবং পাবলিক ট্রান্সপোর্টেশন কিন্তু সেফ না, হ্যাঁ, বিশেষভাবে মেয়েদের জন্য। তো এই জিনিসগুলো আমরা বোঝাতে চেষ্টা করি যে আপনার কস্টিংটা আমরা কমাচ্ছি, আমরা কিন্তু মানে ভালো টেকনোলজি দিচ্ছি, ফিমেল গাইড দিচ্ছি, মাইক্রো দিচ্ছি, তাই বিধায় আমরা বেশি চার্জ করতেছি তেমন না, সেটাও কিন্তু তাদের এক্সিস্টিং অ্যামাউন্ট থেকে কম। কারণ একজন যদি মিনিমাম একটা দূরত্বের স্কুলে হয়, 100 টাকা করে যদি সিএনজি রেন্ট হয়, 4 বার আসা যাওয়াতে 400 টাকা ডেইলি, 20 থেকে 22 দিন স্কুল আওয়ার হয়, প্রায় 8,000 টাকা খরচ হয়। তো ওই টাকাটাই আমরা 4,500 টাকার মধ্যে নিয়ে আসছি। হ্যাঁ, তো ওইটা একটা লেভেল, ওই লেভেলের অনেক অভিভাবক আছেন, তারা আমাদের
সাথে সাথে অনবোর্ড হচ্ছে। তো এর যে ভ্যালু গ্রেড যারা আছে আমরা তাদের জন্য আমরা ট্রাই করতেছি যাতে 1,500 থেকে 2,000 টাকার মধ্যেও এই সার্ভিসটা মান্থলি আমরা সাবস্ক্রিপশন বেস দিতে পারি। এই ট্রাইটা করতেছি, এটা যদি করতে পারি দেন আমাদের স্কেল করাটা অনেক বেশি সহজ হবে এবং সবাইকে আমরা অনবোর্ড করতে পারবো। সেফটি সিকিউরিটি সেম থাকলো, তার হাতে টেকনোলজি থাকলো, একজন ফিমেল গাইড থাকলো, হ্যাঁ, তারপর আমরা এই যে প্রফেশনাল ড্রাইভার দিয়ে সেটাকে রান করছি, এই জিনিসটা আমরা এনশিওর করতে পারবো। তখন অভিভাবকরা তখন নিশ্চিন্তে থাকতে পারবে যে স্কুলের জন্য আমার আর কোনো হেডেক নেওয়ার দরকার নেই, আমি স্কুল বাসকে দিতে পারি। আচ্ছা, আপনি ওয়ার্ল্ড ব্যাংকের ইনোভেশন হাবের ট্রেনার হিসেবেও আছেন এখন। জি, এই গল্পটা একটু শুনি। আচ্ছা, এই প্রজেক্টের নাম হচ্ছে ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম, UISHP। এই প্রোগ্রামটা হচ্ছে হাইটেক পার্ক অথরিটি, ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্সিং করে। হাইটেক পার্ক অথরিটির একটা প্রজেক্ট আছে, ডিড প্রজেক্ট, সেই প্রজেক্টের মাধ্যমে এই প্রজেক্টটা রান করছে। বাংলাদেশের বর্তমানে 10টা ইউনিভার্সিটিতে ওনারা ইনোভেশন হাবটা করেছে আর কি। ইনোভেশন হাবটা এমনভাবে করা হয়েছে একদম ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড মানের, সিলিকন ভ্যালি টাইপের কিছু স্পেস, ওয়ার্কিং স্পেস, খেলাধুলার জায়গা, দেন মিটিং কনফারেন্স রুম থেকে শুরু করে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে প্রত্যেকটা ভার্সিটিতে। সেখানেই প্রত্যেকটা কোহোর্টে 12 থেকে 15টা টিমকে সিলেক্ট করা হয় ভার্সিটিতে, ওই ভার্সিটির স্টুডেন্টদের মধ্য থেকে, যে তোমরা আইডিয়া নিয়ে আসো, তোমাদের আইডিয়াকে আমরা তোমাদেরকে ট্রেন আপ করাবো। তো প্রত্যেকটা কোহোর্টে 12 থেকে 15টা টিমকে আমরা ট্রেনিং করাই যে সে তার আইডিয়াকে আমরা কীভাবে কমার্শিয়ালাইজেশন পর্যন্ত নিয়ে যেতে পারি। তো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে UISP যেটা আছে সেটার ওদের 6টা কোহোর্ট কমপ্লিট করেছি আমরা। এর মধ্যে কোহোর্ট 2 থেকে কোহোর্ট 6 পর্যন্ত আমি লিড মেন্টর হিসেবে ছিলাম, এবং আমার প্রায় 60টা টিম আমার আন্ডারে এডুকেট হয়ে বের হয়েছে। হ্যাঁ, এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট এবং সরাসরি স্টার্ট আপে বলা যায়। SMEও আমি বলতে পারি যে SME বা স্টার্ট আপ আইডিয়া যাদের আছে তারা কীভাবে সেই আইডিয়াটা থেকে কমার্শিয়ালাইজেশন পর্যন্ত যেতে পারবে। টোটাল 3 মাসের জার্নিতে আমরা এটা শেখাই এবং ওখান থেকে টপ 5 স্টার্ট আপকে ওয়ার্ল্ড ব্যাংকের থ্রুতে 50,000 টাকা করে গ্রান্ট মানি দেওয়া হয়, যাতে তারা তাদের প্রোডাক্টটাকে মিনিমাম একটা প্রোডাক্ট হিসেবে MVP রেডি করে সে মার্কেটে নিতে পারে। আচ্ছা, এখন তরুণ উদ্যোক্তাদের মধ্যে একটা সমস্যা দেখা যায় যে ওরা হঠাৎ করে ব্যবসায় নেমে যায় কিন্তু মার্কেট রিসার্চটা করে না। আলটিমেটলি দেখা যায় 2-3 মাস 6 মাস যাওয়ার পর ওরা হতাশ হয়ে যায় এবং ক্লোজ ডাউন করে দেয় ব্যবসাটা। তো এই ব্যাপারেও যদি আপনি কিছু বলতে চান উদ্যোক্তাদের। যে এটাতে আপনি লাস্টে বলে দিয়েছেন যে মার্কেট রিসার্চটা করে না, যেটা আমার কিন্তু অনেকগুলো কনসার্ন আমি এর আগে বিফোরে হাতে নিয়েছিলাম, অনেকগুলোতে আমি ফেলিওর হয়েছি। তো ফেলিওর হওয়ার আমি কারণগুলো যখন খুঁজে বের করতে যাই, সিমিলারিটি আমি খুঁজে পাই যে আমি মার্কেট রিসার্চ আগে না করে আমি প্রোডাক্টটাই বানিয়ে ফেলি, যে আমরা এরকম একটা কিছু করব, আমরা প্রোডাক্টটা বানিয়ে ফেলি, দেন আমরা মার্কেটে নামি। যেটা আসলে কখনো মানে আমি এখন যত টিমকে আমি এডুকেট করেছি বা আমি মেন্টরিং করেছি বা এখনও করছি যাদেরকে, সবসময় একটা কথাই বলি যে মার্কেটে নামার জন্য মিনিমাম 6 থেকে 8 মাস এই পিরিয়ডটা আমাদেরকে দিতে হবে জাস্ট মার্কেট রিসার্চ করার জন্য। এবং রিসার্চটা এমন না যে অনলাইনে আমি রিসার্চ করলাম বা আদার্স কিছু, সরাসরি কাস্টমারকে চিনতে হবে যে আমার প্রোডাক্টের কাস্টমারকে ফার্স্টে তো সেটা খুঁজে বের করতেই হবে, যেটা আমাদের জন্য সহজ ছিল যে আমাদের প্রোডাক্টের কাস্টমার হচ্ছে আমাদের অভিভাবকরা, আমাদের যদিও বা কনজিউমার হচ্ছে যে বাচ্চারা, কিন্তু কাস্টমার হচ্ছে আমাদের প্যারেন্টসরা। তো প্যারেন্টসদেরকে আমরা কোথায় পাবো? স্কুলের সামনে গেলে পাবো। তো আমরা সরাসরি ওদের কাছে গিয়ে কথা বলতে পেরেছি। তাহলে ফার্স্ট বুঝতে হবে যে আপনার কাস্টমার কারা, দেন কাস্টমারের সাথে গিয়ে আপনাকে সরাসরি কথা বলতে হবে যে তার প্রবলেমটা কি, যে প্রবলেমটা নামতে হবে, রিসার্চ করতে হবে। এবং সেটা আমি আমার চট্টগ্রাম ইউনিভার্সিটি যতগুলো টিম, আমি সবাইকে এই কাজটাই প্রথম 1 মাস 3 মাসের মধ্যে কিন্তু 1 মাসের কাজেই দিয়ে রাখি যে মিনিমাম 100 কাস্টমার থেকে তুমি ফিডব্যাক নিয়ে আসবে একদম সরাসরি, কোনো ওভার কলে হবে না, অনলাইন কলে হবে না, তোমাকে সরাসরি গিয়েই আনতে হবে, দেন আমি তোমার নেক্সট স্টেপগুলো দেখিয়ে দেবো। এটা অনেকের কাছে কঠিন মনে হচ্ছিল, কিন্তু যারা যারা এই কাজটা করেছে সবাই এখন মোটামুটি ট্রাই করতেছে ভালো কিছু করার জন্য, একটা প্রোডাক্ট তারা রেডি করতে পারছে। কারণ যখন ওরা মার্কেটে নামে তখন এক্সিস্টিং যে প্রবলেমটা তারা চিন্তা করে, দেখা যায় যে ঠিক উল্টাটাই হয় বা অনেক ডিফারেন্স থাকে আর কি, মানে আমাদের চিন্তা থেকে ডিফারেন্স থাকে। তো যেটা আমাদের ক্ষেত্রেও হয়েছিল যে আমরা চিন্তা করছি যে এই প্রবলেম, কিন্তু প্রবলেম যেগুলো সেগুলো অ্যাকচুয়াল যে জায়গায় আমরা চিন্তা করছি এর চেয়ে ডিপ একটা জায়গায় আমাদের প্রবলেমটা ছিল। দেন হচ্ছে সেকেন্ড যে ভুলটা করে সেটা হচ্ছে
ঠিক আছে যে আপনি বুঝতে পারলেন রিসার্চ করে যে এই প্রবলেমটা নিয়ে কাজ করা যাবে, তখন এই প্রোডাক্টটা বানানো উচিত না, যদি সেটা অ্যাপস টাইপের বা ওয়েবসাইট টাইপের কিছু হয় আর কি। কেন সেটা বলি, ধরেন আমি কাস্টমারের সাথে কথা বলে বুঝলাম যে এই প্রবলেম, তাদের জন্য এই সলিউশনটা দরকারটা আমি কিন্তু কল্পনা করেছি, করে আমি আমার মতো করে একটা প্রোডাক্ট বানালাম। বানিয়ে আমি যখন মার্কেটে গেলাম, যখন কাস্টমারকে বললাম যে আমার অ্যাপসটা কাস্টমার বললো যে না, এইখানে যদি এটা থাকতো তাহলে আর একটু ভালো হতো। সেটা আমরা কীভাবে পেয়েছি, এবং এটা তো করতে গেলে অনেক একটা ইনভেস্টমেন্ট লাগে, যেমন অ্যাপসটা করতে গেলেও হিউজ ইনভেস্টমেন্ট লাগে। তাহলে আমি যদি অ্যাপস স্টার্ট করে মানে অ্যাপস বানিয়ে যদি স্টার্ট করতে চাইতাম, আমরা কিন্তু কখনোই পারতাম না। অ্যাপস বানানোর জন্যই তো আমাকে 6 মাস থেকে 1 বছর একটা টাইম দিতে হবে, তারপর হিউজ একটা ইনভেস্টমেন্ট করতে হবে। এখন আমি কিছুই করলাম না, শুধু মার্কেট রিসার্চ করলাম, দেন একটা অ্যাপস বানানো শুরু করলাম, তাহলে কিন্তু আমার এই সময়টা এবং ইনভেস্টমেন্টটা কখনোই কারো কাছ থেকে পাওয়াও যাবে না, বা সময়টা আমরা ওয়েটও করতে পারবো না। ন্যূনতম যে জিনিসটা আপনার হাতে আছে সেটা নিয়ে যাতে স্টার্ট করা যায়। এবং সেখানে কি মানে ধৈর্য বা কাজটার প্রতি সাধনাটাও তো জরুরি। এটা তো 100% লাগবেই। এটা একটা উদ্যোক্তার তো এই জায়গাটাই সবচেয়ে বেশি পরীক্ষা, যে আমরা আসলে যে কাজটা করতেছি এটা আসলে কতটুকু মানে সম্ভাবনা থাকে, মানে মার্কেট ফিট কিনা। স্টার্ট আপের একটা জায়গায় আমাদের মানে সবাইকে ফোকাস দেওয়া উচিত, বা আমরা যারা দেই আর কি, সেটা হচ্ছে আমার প্রোডাক্টটা এখন রানিং আছে, আমি এখনো বলতে পারি না যে আমাদের প্রোডাক্টটা মার্কেট ফিট। কাস্টমার কিন্তু আমরা রানিং সার্ভিস দিচ্ছি, আমরা 100 স্টুডেন্ট দিয়ে স্টার্ট করি, বা 50 দিয়ে প্রথমে, ওই মাসে আমাদের 100 স্টুডেন্ট হয়, তো আমরা 100 স্টুডেন্ট দিয়ে স্টার্ট করে এখন 6000+ আমাদের স্টুডেন্ট রানিং আমরা অনবোর্ড করেছি। তারপরেও আমরা বলছি যে আমরা মার্কেট ফিট এখনও কনফার্ম হতে পারিনি। কেন? কারণ হচ্ছে মার্কেটটা তো অনেক বড়, আমার এতদিন হওয়ার দরকার 30,000 50,000 স্টুডেন্ট, 6,000 কেন? হ্যাঁ, তো এই জায়গাটাতে মার্কেট ফিট কিনা এটা যাচাই করতে আমাকে আরও সময় দিতে হবে। কোন সার্ভিসটা আরও কীভাবে আমি এই সার্ভিসটাকে বেটার করলে আমার প্রোডাক্টটা বেশি কাস্টমারের কাছে পৌঁছাতে পারবো। যেমন আমরা আর একটু যদি কস্ট কমাতে পারি তাহলে অনেক বেশি কাস্টমার আমরা পাবো। তাহলে কস্ট কমাতে আদৌ পারছি কি না, যে গাড়িগুলো নিয়ে আমরা এক্সিস্টিং সার্ভিস দিচ্ছি এই গাড়িগুলোতে কস্ট কমানো পসিবল না, তাহলে অল্টারনেট কোনো গাড়ি আমরা ইনোভেট করতে পারছি কিনা, এই জায়গাটাই আমরা কাজ করছি। তো প্রত্যেককেই বলবো যে মার্কেট ফিট পর্যন্ত আপনাকে অনেক বেশি ধৈর্য নিতে হবে, দেন মার্কেট ফিট হওয়ার পরেই আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনাকে এখন গ্রো করতে হবে, আস্তে আস্তে গ্রো করা যাবে। তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে মিনিমাম যে প্রোডাক্টটা, ভায়াবল প্রোডাক্টটা, ওইটা নিয়েই মার্কেটে নামতে হবে। দেন মার্কেট থেকে ফিডব্যাক নেওয়ার পরে ফাইনাল প্রোডাক্টে যেতে হবে, যেটা আমাদের ক্ষেত্রে করেছিলাম। আমরা কিন্তু ডে 1 অ্যাপস নিয়ে নামি নেই। ফেব্রুয়ারিতে যখন আমরা এক্সিস্টিং চিন্তা করছি কীভাবে ট্র্যাকিংয়ের আওতায় আনা যায়, তো চিন্তা করলাম আমাদের তো একটা ফিমেল গাইড দিচ্ছি, তাহলে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করে ওই বাসের জন্য আমরা হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন রান করে দিলাম, তাহলে 12 জন যারা আছে সবাই ট্র্যাক করতে পারলো। নোটিফিকেশন দেওয়ার ব্যবস্থাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে করা গেল। শুধু ওয়েবক্যামেরটা হয়তো অপূর্ণনীয় ছিল, বা কেউ ভিডিও কলে দেখতে চাইলে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখাতে পারছিলাম। ওটা কিন্তু এমনিতেই আমাদের অ্যাপসের বিপরীত হিসাবে বা অল্টারনেট হিসাবে আমরা ইউজ করতে পারছিলাম। তারপরেও কেন অ্যাপসে আমরা আসলাম? সব কিছু তো ওখানেই ছিল, কারণ এটা যখন স্কেল করতে যাব, হ্যাঁ, অনেক গাড়িতে যেমন আমাদের ডাবল ডেকার বাসগুলোতে আমাদের ফিমেল গাইড নেই, ওখানে হাই স্কুলের স্টুডেন্ট, ওরা বড়, ওদের জন্য আর কোনো একজন ফিমেল গাইড দেখাশোনার জন্য লাগে না। যারা ছোটো নার্সারি থেকে শুরু করে এবং ক্লাস 5 পর্যন্ত তাদেরকে মেনটেন করার জন্য মাইক্রোতে আমরা একজন করে ফিমেল গাইড দিয়েছি। অনেক বাসেও আমরা দেওয়ার জন্য রিকোয়ারমেন্ট দিচ্ছি, বা অনেক স্কুলে যাতে সবাই একটু থাকে, শৃঙ্খলিত থাকে, কারণ স্কুল বাসগুলোতে অনেক দুষ্টমি করে অনেকেই, তো ওটাকে আমরা যাতে কাভারেজে নিয়ে আসতে পারি ট্রাই করতেছি। কিন্তু মোটামুটি ওগুলোতে আমাদের ফিমেল গাইড ছাড়াও চলতেছে, জাস্ট টেকনোলজির উপর চলতেছে। তাইলে আমরা স্কেল করার জন্য এখন টেকনোলজিটা আমরা বিল্ড আপ করছি যাতে সবাই এটা ইউজ করতে পারে। আচ্ছা, ভেরি নাইস। তো ভাইয়া আমরা একদম আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি একটু আমাকে বলবেন যে এখন দাঁড়িয়ে আপনি আগামী 5 বছর পর নিজেকে কোথায় দেখেন, নিজের উদ্যোগটাকে কোথায় দেখেন? আচ্ছা, এটা তো প্রত্যেকটা মানে স্টার্ট আপেরই একটা 3 থেকে 5 ইয়ার্সের একটা প্ল্যান থাকে। এটা একদম সহজ কোয়েশ্চেন আমার জন্য, সেটা আমরা আমাদের ইনভেস্টরদেরকে বারবার বোঝাতে চেষ্টা করি যে আমরা 5 বছর কোথায় যাব, দেন আমাদের ভিউ দেখেই কিন্তু তার পছন্দ হলে এসে আমাদেরকে ইনভেস্ট করে। ভাইয়া বেশ ভালো লাগলো আপনার কাছ থেকে এই গল্পগুলো শুনে, আর সবচেয়ে বেশি আমি ইমপ্রেস যে আপনি বাংলাদেশের একটা উদ্যোগকে ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন, যেখানে আমরা বাংলাদেশের একটা ছোট্ট স্টার্ট আপকে আপনি ইন্টারন্যাশনালি নিয়ে যাচ্ছেন।
তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে, আপনার যদি কিছু বলার থাকে। জি, ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা জানাই এন্টারপ্রেনার বাংলাদেশকে। আমাদের মতো উদ্যোক্তাদেরকে আসলে আপনারা যে সুযোগটা দিচ্ছেন যে আমরা আমাদের সার্ভিসটাকে আরও 10 জনের কাছে পৌঁছাতে পারছি, পাশাপাশি যে সকল উদ্যোক্তারা নতুন কোনো কিছু করতে চায় তাদের জন্য কিছু ইনসাইট যদি আমার মনে হয় যে আমার টোটাল জার্নি থেকে তারা নিতে পারে, তাহলে আমি ধন্য থাকবো যে আমার এই সময় যে সময়টা আমি দিয়েছি সে সময়টা কাজে লেগেছে। ভাইয়া, খুবই দারুণ লাগলো আমার যে আপনারা আসলে বাংলাদেশের একটা প্রোডাক্টকে ইন্টারন্যাশনাল মার্কেটেও নিয়ে যেতে চাচ্ছেন। এটা খুবই শুভ উদ্যোগ। আমি অনেক অনেক শুভকামনা জানাই। আশা করি আপনারা খুব শীঘ্রই সেটা পারবেন এবং বাংলাদেশের নামকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মেও আসলে তুলে ধরতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য। সুপ্রিয় দর্শক, ফাউন্ডার্স জার্নির আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো উদ্যোক্তা নিয়ে, যিনি ঠিক এভাবেই সমস্যা নয় বরং সেটি সমাধানের চিন্তা করবেন এবং সেইভাবেই আমাদের সমাজকে দেবার চেষ্টা করবেন নতুন কিছু। আমি তানজিয়া আজমি বন্নি আজ এখানে বিদায় নিচ্ছি। আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আগামী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।